ওরা এসেছিল, সবাই ছিল, কিন্তু আমি পাঠিয়ে দিয়েছি। কেন? কারণ ওরাও তো তোমার মতো ছিচকাতো নেই, সবগুলো বসে বসে কাঁদছিল। এভাবে সারাদিন না হয় খাওয়া ছেড়ে কান্নাকাটি করলে অসুস্থ হয়ে যাবে। চিন্তা করো না, একটু বাদে চলে আসবে আবার। ও, তার মানে এসেছিল আবার চলেও গেল। এই কি বলল আমি চিচকাদুনে? আমি কই কাঁদুনে? আমি তো একটুও কাঁদিনি। আপনি আমায় চিচকাদুনে কেন বললেন? কই, তুমি তো বলিনি। আমি তো রাফাতকে বলেছি। ভ্রু জড়ো করে বলল। শুধু রাফাতকেই বলেছেন? পালকের কথায় বার দুয়েক ঘাড় নাড়িয়ে বলল। না, শুধু রাফাত কেন, আবু, নিবির, আদ্রিস, শিমু আর আরশিম সবাইকেই বলেছে। বাচ্চার মতো কাঁদছিল সকলে। সত্যি ওরা সবাই কাঁদছিল? হ্যাঁ তো? আপনি কাঁদেননি? পালকের প্রশ্নে আচনক চোখ তুলে তাকালো মেঘ। মেঘের এমন স্থির চাহনিতে ভীষণ অপ্রস্তুত হয়ে গেল পালক। ইস, কি সব বলে দিল! মেঘ কেন কাঁদবে? মেঘ কে? ধুর, মুখটাও যেখানে সেখানে ব্রেক ফেল করে। আমারও কান্না করা উচিত ছিল নাকি? এক ভ্রু উঁচিয়ে হাত দুটি ভাঁজ করে পালকের দিকে তাকিয়ে প্রশ্ন করল। পালক কিছুক্ষণ ভ্যাবলার মতো তাকিয়ে থেকে মুখ ঘুরিয়ে নিল। আইসে, কাদা উচিত আলা। পারে তো শুধু থাপ্পড় দিতে। মেঘের সাথে তো কথাই বলা উচিত না পালকের। চুপ করে একটা ভেংচি দিয়ে অন্যদিকে ঘাড় ঘুরিয়ে থাকলো। পালকের ভেংচি দেওয়া হয়তো অবাক হয়েছে বটে, কিন্তু পালকের কি, সে তো আর তাকাবে না। টেন। হঠাৎ অনেকগুলো কণ্ঠস্বর একসাথে শুনে তৎক্ষণাৎ তাকাতেই এক ফালি হাসি জুড়ে গেল গালে। নিবিড়, রাফাত, শিমু, আরশি, আদ্রিস সবাই হাজির, হাতে টিফিন বক্স নিয়ে। ঘরে ঢুকেই থপ করে পালকের পাশে বসলো রাফাত। আউফ বেবি, কেমন আছো? আরেক পাশে এসে আরশি বসে বলল। কি রে বলদি, রাস্তায় চিত হইতে ক্যাডাই কইছিল তোরে? জানিস কত চিন্তা হচ্ছিল। আরশির কথায় নীরব মাসি তাড়ানোর মতো হাত করে বলল। চুপ যা সেমরি, টেনশন করে একেবারে উদ্ধার করে দিয়েছে। বাড়ি গিয়েই তো চারি গিলতে বসেছিস। আদ্রিস মাছ থেকে বলে উঠল। তোরা থামবি? আপু আর আমি রান্না করেছি তোর জন্য, শিগগিরই খেয়ে বল তো কেমন হয়েছে। আদ্রিসের কথায় আরশি বলে উঠে। আইসে রাধুনি, ওর একটা কথাও বিশ্বাস করিস না আপু। রুচি আপুই স্যুপটা বানাচ্ছিল তোর জন্য। ও দুবার চামচ নেড়েছে বলেই নাকি ও রান্না করেছে। পুরো রাস্তা কানটা পচিয়ে দিয়েছে নিজের রান্নার গুণগান করে করে। তুই থামবি ছেমরি? আমি না নাড়লে তো স্যুপটা হতোই না। তোরা ভীষণ মিথ্যেবাদী। আপু তুই শিগগিরই খা আর আমার প্রশংসা কর। রাফাত এদের থামিয়ে সামনে তাকিয়ে বলে। এই বলদেশ্বরী, তুই মুখটা এমন থেতলে যাওয়া কুমড়ার মতো কইরা রাখছস কেন রে? তখন থেকে দেখতেছি। রাফাতের কথায় সবাই তাকিয়ে দেখে শিমু এক পাশে জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে মন খারাপ করে। জানে পালকের সামান্য মাথা ব্যথা হলেও ওর সহ্য হয় না। ও যে এখনো হার্ট অ্যাটাক করেনি, এই অনেক। নিবিড় তখন বলল। এই বলদ, তুই মুখটা ঠিক করবি নাকি বল? কখন থেকে দেখছি তোর বিশ্রী এক্সপ্রেশন। তুই তো সাংঘাতিক লোক রে। আমাদের একটু কিছু হলে তুই এমন মুখ করে রাখবি যে লোকে আমাকে মৃত ভাইবা কবর দিয়ে আইব। আসলে এখনো সময় আছে এই বলদরে বহিষ্কার কর আমাদের গ্যাং থেকে। আরশি আর নিবিড়ের কথায়ও কোনো হেলদোল নাই। চুপচাপ পালকের কাছে এসে দাঁড়ালো, ফোলা ফোলা চোখে বলল। পালক, তুই ঠিক আছিস? খুব ব্যথা হচ্ছে তোর? লে, শুরু হলো। এই সেমরি, তোর ভালো পরিবেশটা সহ্য হলো না? আজাইরা প্রশ্ন বাদ দে, না তো মুখে স্যালাইন লাগাবো তোর। এবার শিমু মুখ খুলে বলল। কিন্তু স্যালাইন তো হাতে লাগাতে হয়।
ব্যাস, যা অ্যাকসেপ্ট করছিল বোকা শোকা উত্তর হ্যাঁ হ্যাঁ করে হেসে উঠল 6 জন। তাদের খেয়ালই নাই যে এখানে আরও একজনের উপস্থিতি আছে। মৃদু কাশির শব্দে হাসি থামিয়ে তাকালো সবাই। মেঘালয় চৌধুরী শটান দাঁড়িয়ে হাত দুটো পকেটে গুজে, আবারও সেই গম্ভীর ভাবশীলীন চেহারা। রাফাত এগিয়ে বলল, ভাই তুমি এখন বাড়ি গিয়ে ফ্রেশ হও, দুপুর গড়িয়ে সন্ধ্যা পার হয়ে গেছে, মামনি চিন্তিত অনেক, তুমি ফিরে যাও। ওকে, বাট কোনো প্রয়োজন হলেই আমাকে ফোন করতে ভুলবি না। ডক্টরের সাথে কথা বলা আছে, সকল ব্যবস্থা করা আছে, বাট এনিহাও কোনো প্রবলেম হলেই আমাকে ইনফর্ম করবি। ঠিক আছে ভাই। ঘাটটা মৃদু কাত করে পালককে এক মুহূর্ত দেখে নিঃশব্দে স্থান ত্যাগ করলো। পালক তাকিয়ে আছে লোকটার যাওয়ার পানে। সবাই তো আছে, তাও কেন ফাঁকা ফাঁকা হয়ে গেল যাওয়াটা? ভীষণ। মেঘ তো কথা বলছিল না এতক্ষণ, তবুও যেন নিঃশব্দ লাগছে ভীষণ। নিস্তব্ধ রাত, অদূর হতে ভেসে আসছে যানবাহনের হর্ন আর চাকার শব্দ। অন্ধকার ছেয়ে আছে পুরো ঘরটা জুড়ে। জানালার পাশে জ্বালানো ছোট্ট একটা টেবিল লাইট, যার মৃদু আলো পর্দা ভেদ করে বিন্দু বিন্দু পড়ে আছে ব্যালকনিতে। কাউচটাতে বসে আনমনে ভাবনায় মগ্ন মেঘ। হাতে ধাতুর তৈরি যন্ত্রটা মুখে ধরে চোখ বুজে সুরের ছন্দ মিলিয়ে প্রগাঢ় শ্রুতি মধুর আওয়াজে ভরিয়ে তুলল নিস্তব্ধ পরিবেশটা। বন্ধ চোখে হাতের আর ঠোঁটের কম্পনে নিপুণতায় সুরের ঝংকার বাজিয়ে যাচ্ছে। হুট করে হাত চালানো থামিয়ে দিল, ঠোঁটের কম্পন স্থির হলো। গভীর সুনয় জোড়া খুলে খোলা আকাশে চেয়ে মাথা এলিয়ে দিল। মস্তিষ্ক জুড়ে রয়েছে অদ্ভুত চিন্তা ভাবনা। এমন চিন্তা ভাবনা আগে হয়নি। তার সাথে তার সমবয়সী অনেকেই ছিল। কত কত সময় একসাথে কাটিয়েছে, কাজ করেছে। সুদর্শন হওয়ার দরুন হাজারো রমণীর আকাঙ্ক্ষা হয়েছে, কিন্তু নিজ মনে কারো জন্যই গভীরভাবে অনুতাপ আসেনি। কোনো কল্পনার দৃশ্যপটে এক চেহারা বারবার আসছে। কেনই বা শ্রবণ যন্ত্রে একই কণ্ঠের ঝংকার বারবার বাজছে। মেঘালয়ের চোখের সামনে আজও স্পষ্ট সেদিনের অশ্রুমাখা চেহারাটা। ভরা রাস্তায় যখন অমন একটা কুপ্রস্তাব দেখে আকপাস না ভেবে মেঘ থাপ্পড় দিয়েছিল, তখন অমন মায়াভরা চোখের চাহনি আর অশ্রুভেজা কপল দেখে এক মুহূর্তের জন্য মেঘালয়ের মনেও কম্পন উঠেছিল। কিন্তু নিজের বিবেক আর এমন হীনমনতা দেখে সে ভেতরে অনুভূতিকে দমিয়ে খুব কড়া হয়েছিল সেদিন। কিন্তু ভুল তো ভেঙে গেল। মায়াভরা চোখের মেয়েটি তার চেয়েও মায়াবতী চেহারা সামনে এলো। রাতের এমন বৈরী আবহাওয়ার দৃশ্য, আর সেদিন সকালে যখন ধাক্কা লেগে পড়তে নিলে মেঘালয় জাপটে ধরেছিল, তখন তার তিত্তির করে কাপা চোখ, ঠোঁট, সদ্য স্নান করা ভেজা চুলের স্নিগ্ধতায় মেঘালয় সেখানে সেই মুহূর্তেই নিজেকে হারিয়েছে। তবুও নিজেকে বারংবার বুঝিয়েছে এ ভুল, চরম ভুল, এমন কিছুই না। হয়তো নিজের করা ভুলের অনুতপ্ততার কারণে এতটা মায়া লেগেছে মেয়েটার প্রতি। কিন্তু না, পরিস্থিতি, সময়, অনুভূতি, ভাবনা তাকে বারবার বুঝিয়ে দিচ্ছে মেঘালয় চৌধুরী হেরে যাচ্ছে। পরোক্ষ ব্যক্তিত্বের প্রাপ্তবয়স্ক মনটা এক কিশোরের ন্যায় আচরণ করছে। তখন কেবিনে তাকে দু হাতে জাপটে ধরার পর যখন দূরত্বটা একেবারে ঘুচে যাচ্ছিল, রমণীর উষ্ণ শ্বাসের ছড়াছড়িতে তার আনন্তপ্ত হয়েছিল, তখন নিজেকে সামলানো বড্ড দায় লাগছিল। বসা থেকে উঠে দাঁড়ালো, হাতের যন্ত্রটা রেখে ঘরে গিয়ে সোজা হয়ে বিছানায় শুয়ে পড়ল। লম্বা ঘুম দরকার, ভেতরটাকে একটু বিশ্রাম দেওয়ার দরকার। কিন্তু মন তো মানতে নারাজ। কিছুক্ষণ চোখ বন্ধ করে এপাশ ওপাশ করেও কোনো লাভ হলো না। চোখ দুটো বন্ধ করলেও একই চেহারার প্রতিফলন। বারবার মস্তিষ্ক জুড়ে চিন্তা কেমন আছে,
কি করছে, অনেক কি কষ্ট হচ্ছে। উফ, এ মাত্রাধিক ভাবনা তাকে কিছুতেই শান্তি দিচ্ছে না, কিছুতেই না। ভোরের আলো ফুটছে অনেক আগেই। ব্যালকনির পর্দা ভেদ করে মৃদু নরম আলো ভেতরে আসছে, সাথে হালকা বাতাস। আবহাওয়াটা খুব ভালো মনে হচ্ছে না। বৈশাখের আবহাওয়ার পরিবর্তন রূপ ভরসাহীন। এই ভালো, এই তো আকাশ জুড়ে কালো। পালকের ঘুম ভেঙেছে বেশ খানেক আগে, তবুও চুপটি করে শুয়ে আছে। কাল থেকে একভাবে শুয়ে থাকার কারণে পিঠে এক প্রকার চিনচিন ব্যথা শুরু হয়েছে। কিন্তু পালক অপারক। যেমনি নিজের ইচ্ছায় চলতে পারছে না, তেমনি পালককে আপন ইচ্ছায় চলতেও দিচ্ছে না। ডাক্তারের কড়া নির্দেশ, অন্তত 2 দিন হলেও পা মাটিতে নামানো যাবে না। পালকের হুড়হুড় দলের লোকগুলো সব ঘুমে কাদা। কাল রাতভর গল্প আড্ডা দিয়ে ভোর রাতে শুয়েছে। কত করে পালক বলল বাড়ি ফিরে যেতে। সকলে এক কথায় নারাজ। আরশির বাবা মা এসে পালককে দেখে গেছে। আঞ্জুমান আর নীলাশাও এসেছিল, দীর্ঘ সময় পালকের কাছে বসেছিল। তাদেরকেও রাতে পাঠিয়ে দিয়েছে, শুধু পারেনি এগুলোকে পাঠাতে। নিচে বিছানা করে এলোমেলোভাবে পড়ে আছে সবগুলো। ডান পাশের দিকে শিমু আর আশি জড়সড় হয়ে শুয়ে আছে, আর বাম পাশের দিকে তাকানোও দায়। রাফাত উবুর হয়ে শুয়েছে, তার পিঠের উপর এক হাত আর পা তুলে আছে আদ্রিস। আর নীরব এক পা চেয়ারে, আরেক পা আদ্রিসের পেটের উপরে তুলে বেঘোরে ঘুমাচ্ছে। এদের ঘুম দেখে ডাকার ইচ্ছেও হচ্ছে না। এর মাঝেই দরজাটা কেউ ধীরে ঠেকে ফাঁক করলো। ওদিকে তাকাতেই আবারও নজরে আসলো কাঙ্ক্ষিত চেহারা। ফর্সা গায়ের গাঢ় নীল রঙের শার্টটা ভীষণ মানিয়েছে, একদম চোখের রঙের সাথে মিশে গেছে। কালো রঙের প্যান্টের সাথে ধবধবে সাদা কেসটা পরনে। ধীর পায়ে এগিয়ে এলো পালকের দিকে। ওনার আগমনে পালক একটু অবাক হয়নি। পালক তো জানতো মেঘ আসবে। পালক মেঘের জন্যই অপেক্ষা করছিল। কিন্তু কেন পালক কি করে জানে মেঘ আসবে? পালক কেনই বা অপেক্ষা করবে তার জন্য? মাথাটা পালকের এলোমেলো কেন হয় মেঘের কথা ভাবলে? সকালের আলোয় অসম্ভব স্নিগ্ধ লাগছে। ক্লান্তির ছাপ থাকা চেহারাটাও যেন সীমাহীন মায়াভরা লাগছে। চোখ দুটো পালকের দিকে স্থির। এগিয়ে এসে দাঁড়ালো পালকের ভীষণ পাশে। খুব শান্তভাবে জিজ্ঞাসা করলো, ঠিক আছে? কোনো সমস্যা হচ্ছে? জবাবে মৃদু ঘাড় নাড়িয়ে না বোধক উত্তর দিল পালক। মেঘ চোখ ফিরিয়ে এদিকে ওদিকে তাকাতেই যেন থ হয়ে গেল। এভাবেও কেউ শুয়ে থাকে, তাও একজন না, পুরো 5 জন। রাফাত একটু ছেলে মানুষ, সেটা তার জানা, কিন্তু তার সাথেও যে এসব একই কোয়ালিটির জুটবে এটা ভাবতেও মেঘের চিন্তা হয়। এরা কে কখন কি করবে কোনোই ঠিক নেই, সবগুলো ছেলে মানুষ। এদিক ওদিকে তাকিয়ে সবার বেহাল দশা দেখে ঠোঁট এলিয়ে মৃদু হাসলো। চোখ তুলে সামনে তাকাতেই আবারও যেন হার্ট বিট মিস হয়ে গেল। শুভ্র সুতির পাতলা জামা পরনে, ঘুম থেকে উঠায় এলোমেলো চুল আর ফোলা ফোলা চোখে যেন সর্বনাশ লাগছে পালকের। মায়াভরা চোখের স্থির চাহনি তার দিকেই আবদ্ধ। মেঘের ভীষণ পাগল পাগল লাগছে নিজেকে। এভাবে তাকিয়ে থাকতে সে নিজের মস্তিষ্কের উপর নিয়ন্ত্রণ হারাবে, তার চিন্তা ভাবনার বাদ ছাড়িয়ে যাবে। হঠাৎ শব্দে ধ্যান ভাঙল পালকের। পাশে চেয়ে দেখে ঘুমের ঘোরে গুতগুতি করতে আদ্রিস আর রাফাত 3 জনের ট্রাইঙ্গেল টাইপ শোয়া কারণে নিজেরাই জ্যাম হয়ে গেছে। একজনের পা একজনের পিঠের নিচে তো আরেকজনের হাত আরেকজনের পায়ের নিচে। কিছুক্ষণ উত্তাপ করে 3 জনেরই ঘুম ভেঙে গেল। উঠেই আদ্রিস বলল, ইয়ার নিবিড়, তোরা বাড়িতে রাখছি কেমনে বলতো? শালা আমার পিঠের চুরমুর বানিয়ে দিছস। নিবিড় ঢুলু ঢুলু কণ্ঠে বলে উঠে, আমারে কস কেন? এডারে ক, হালায় আমার হাত পিঠ ফাটাই দিছে। তোমরা গিয়ে ফ্রেশ হয়ে আসো,
পেছন থেকে আগত কণ্ঠে ঘাড় ঘুরিয়ে দেখে মেঘকে। রাফাত প্রশ্ন করে, ভাই কখন এলে? মাত্রই মা খাবার পাঠিয়েছে, তোরা যা ফ্রেশ হয়ে আয়। তিনজনের টলমলে পায়ে উঠল। নীরব আর আদৃশ বেরিয়ে গেল। রাফাত ফিরে এসে আরশি আর শিমুর কাছে যায়। পানির বোতলটা নিয়ে ধপ করে শিমু আর আরশির গায়ে ঢেলে দেয়। ধরপড়িয়ে উঠে শিমু, ভূত প্রেতাত্মা? বলেই চিল্লাতে শুরু করে। এই সেমরি চুপ, এইখানে ভূত তোর শ্বশুর পার্সেল করে পাঠাবে নাকি? ফটাফট দুইটাই ওঠ, নয়তো দুইটারে কমোডের পানিতে চুমামো। তোগর কি ভ্যাটকাইয়া ঘুমানোর জন্য আনছি? রাফাতের কথায় দুটোই টলতে টলতে বাহিরে গেল ফ্রেশ হতে। কিছুক্ষণের মধ্যেই ফিরে এলো সবাই। এর মাঝে নার্স এসে চেক আপ করে গেছে। তাদের ভাষ্যমতে সব ঠিক থাকলেও আজ বিকেলের মধ্যেই বাড়ি ফিরতে পারবে। নিবিড় আর আদৃশ বাহিরে গেছে কোনো কাজে। নীলাশা ফল, স্যান্ডউইচ আর ফ্রুট জুস পাঠিয়েছে। শিমু আর আদৃশ বসে ওরা খাচ্ছে আর পালককেও খাইয়ে দিচ্ছে। রাফাত গেছে তার ভাইয়ের সাথে কোনো জরুরি আলোচনা করতে। সমস্ত ফর্মালিটি পূরণ করে হাজারো নিয়ম কানুন বাধ্যতাকতার লিস্ট ধরিয়ে অবশেষে পালকের ছুটি হলো। এবার বাড়ি ফেরার পালা। আরশি সকালের পর বাড়িতে গেছে। আদৃশ আর নীরবও ফিরে গেছে আর জানিয়ে গেছে পালক বাড়ি ফেরার আগেই নাকি তারা চলে আসবে। সবগুলোই মিলে কিসের খিচুড়ি পাকাচ্ছে ওরাই জানে। যেহেতু পালককে অ্যাডমিট করার সকল ফর্মালিটি মেঘালয় চৌধুরী করেছে, তাই রিলিজের সাইনও তাকেই দরকার। আপাতত শিমু আর মেঘি আছে পালকের সাথে। সকল ঝামেলা শেষে বেরোবে এই জেল টাইপ কেবিন থেকে। কিন্তু এখানে ঘটল আরেক বিপত্তি। আমি কিছুতেই যাব না। পালকের কথায় শিমু বলল, কি হয়েছে? কোনো সমস্যা? কেন যাবি না? আমি এই হুইল চেয়ারে বসে কিছুতেই যাব না। আমি কি ল্যাংড়া নাকি পঙ্গু যে এটাতে করে যেতে হবে? কিছুতেই না। পালককে হাজার কিছু বলেও রাজি করানো গেল না। শেষে মেঘালয় বলল, আম আস্কিং ইউ ফর দ্য লাস্ট টাইম, তুমি কি সত্যি এভাবে যেতে চাও না? পালকের কাট কাট জবাব, না। ওকে, দেন there is only one way. বলেই ধপ করে পালককে কোলে তুলে নিয়ে হাঁটা ধরল মেঘ। পালক এখনো বুঝতে পারল না কি হলো। আশেপাশের লোকরা শুধু হা করে তাকিয়ে আছে। পালক পারছে না মাটি ফাঁক করে ঢুকে যেতে। চোখের দৃষ্টি স্থির জানালার বাহিরে। যানবাহন আর দালানগুলো ক্রমান্বয়ে পিছিয়ে যাওয়া দেখছে পালক। ঘাড় ঘুরিয়ে এদিকে তাকানোর মতো সাহস বা মনোবল কোনোটাই পাচ্ছে না। এভাবে সকলের সামনে কোলে তুলে আনায় পালক একটু বেশি হতবাক হয়েছে। কাল না হয় আঘাত পেয়ে হুঁশ ছিল না, কিন্তু আজ তো সজ্ঞানে ছিল, পুরোপুরি হুঁশ ছিল। মস্তিষ্ক আর নিউরন সবটাই সচল ছিল। আর তার চেয়েও একটু বেশি চঞ্চল ছিল হৃদযন্ত্রটায়। বক্ষের ভেতরের ধুকভুকানি যেন নিজ কান অবধি পৌঁছেছিল। হুট করে কোলে নেওয়ায় কোনো রকম অভিব্যক্তি প্রকাশ করতে পারেনি পালক। শুধু অপলক চোখে তাকিয়েছিল সুদর্শন চেহারাটার দিকে, যার এসবে কোনো হেলদোলি নেই, যেন দায় সারাভাবে খুব স্বাভাবিকভাবেই চলছে। সকলের সামনে দিয়ে সিঁড়ি বেয়ে নেমে হন হন করে গাড়ির সামনে এসে দাঁড়ালো। শিমু পেছন পেছন এসে দরজাটা খুলে দিতেই খুব সাবধানে পালককে বসিয়ে দিল। শিমু গিয়ে বসলো পেছনের সিটে। মিনমিন করে বলল, আমিও পেছনেই বসবো। তৎক্ষণাৎ গা হিম করা কঠিন কণ্ঠের কাট কাট জবাব দিল, I'm not a driver. ব্যাস হয়ে গেল। আর কোনো শব্দ ব্যয় করার সাহস হয়নি। চুপচাপ দরজা খুলে পাশে এসে বসলো। চাবিটা ঘুরিয়ে পালকের দিকে তাকালো। এভাবে তাকানো দেখে ফট করে মাথা নুইয়ে নিল। ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে পালকের এদিকে ঝুঁকে আসলো। ইয়া খোদা, মেঘ পালকের দিকে কেন ঝুঁকে আসছে? আবারও থাপ্পড় দিবে না তো? পালক ভয়ে ভয়ে মুখ করে দু হাতে গাল ঢেকে ধরল। পালকের ধারণাটাকে সম্পূর্ণ ভুল প্রমাণিত করে মেঘ সিট বেল্টটা লাগিয়ে দিয়ে আবারও নিজের জায়গায় ফিরে গেল। ইস,
কি একটা গাধা টাইপ কাজ করে ফেললো। নিশ্চয়ই টিউবলাইট ভাবলো। ধ্যাত, উনি থাপ্পড় কেন দিতে যাবে? এই পালকের মাথাটা গেছে কি সব ভেবে কি করে। সরু চোখে পালকের দিকে একবার চেয়ে স্কেলটারে চাপ দিয়ে সম্ভবত হাতের স্টার্টিং ঘুরিয়ে গাড়িটা ঝড়ের বেগে ছুটিয়ে নিল। আর পালক ঘাড় ঘুরিয়ে বাহিরে তাকালো। সেই তাকিয়েছে আর এদিকে ফিরেনি। মেঘের দিকে না ফিরেই স্পষ্ট বুঝতে পারছে এর মাঝে মেঘ একটা বারের জন্য পলকের দিকে ফিরে তাকায়নি, যেমন গম্ভীর মুখ করে হাত ঘুরিয়ে গাড়ি চালিয়ে যাচ্ছে। আস্তে আস্তে ঘাটটা ঘুরিয়ে তাকালো। নীল রঙের শার্টটায় হাতা পর্যন্ত সহকারে ভাঁজ করে কুনোই পর্যন্ত গুটিয়ে রেখেছে। ফর্সা হাতটাতে কালো ঘড়িটা যেন বেশি মানিয়েছে। ছোট ছোট লোম আবৃত শুভ্র হাতটা দক্ষতার সাথে ঘুরিয়ে নেওয়াটা দেখতে একটু বেশি ভাল লাগছে। কেমন অপলক তাকিয়ে আছে পালক। ছোট ছোট পলক ফেলে তাকিয়ে আছে লোকটার রাস্তার দিকে, একবারও এদিকে ফিরছে না। আর পালক তাকিয়ে আছে তার দিকে, একবারও চোখ ফেরাতে পারছে না। না, এটা মোটেও ঠিক না। নিজেকে এতটা বেহায়া কোনো দিন লাগেনি। পালক কিছুতেই আর ও চেহারার দিকে তাকাবে না। ঘাড় ঘুরিয়ে রাস্তার দিকে দৃষ্টি স্থির করে রাখলো গাড়ি পৌঁছানো পর্যন্ত। আচানক ব্রেক কষায় ভাবনা ভঙ্গু হলো। বাড়ি পৌঁছে গিয়েছে। মেঘ সিট বেল্টটা খুলে গাড়ি থেকে নেমে এদিকটায় এসে পালকের পাশের দরজাটা খুলে হাত বাড়িয়ে দিল। পালক কিছুক্ষণ ইতস্তত করে বলল, আমি এবার হেঁটে যেতে পারবো। শুধু হাঁটবে কেন? তুমি দৌড়ে যেতে পারবে। যাও। মেঘের কথায় ভীষণ রাগ হলো। একটু ব্যথা পেয়েছে বলে এভাবে বলল। পালকের পা ঠিক থাকলে ঠিক দৌড়ে যেত। মেঘের সামনে এক মুহূর্ত থাকার ইচ্ছা পালকের নেই। মুখটা ফুলিয়ে চুপ করে থাকলো। পালকের দিকে স্থির তাকিয়ে আছে মেঘ। কি হলো? আবারও রেগে গেল? চোখ তুলে মেঘকে দেখতেই দৃষ্টি সরিয়ে নিয়ে হাঁটুর নিচে আর ঘাড়ের পেছনে হাত গুলিয়ে এক ঝটকায় তুলে নিল। তাল সামলাতে না পেরে দু হাতে জাপটে ধরল পালক। এক হাতে শার্টের বুকের কাজটার অংশে মুচড়ে ধরে আরেক হাতে ঘাড় জড়িয়ে ধরল। আবারও গটগট করে হাঁটা ধরল। এই লোকটা এমন কেন? এমন অদ্ভুত লোক পালক দুটো দেখেনি। এই ভালো তো এই গোমরামুখ। মামুনি কি করে পেটে রেখেছিল 9 মাস আল্লাহ জানে। ওখানেও হয়তো এমন হুটহাট তোল পার করতো। পালক শিওর। বড় বড় পা ফেলে সিঁড়ি বেয়ে এসে দাঁড়ালো 4 তলার পালকের রুমের সামনে। হো করে মুখ দিয়ে দম ছাড়ছে। পালকের দিকে তাকালো। কিছুক্ষণ নিঃশব্দে চেয়ে বলল, আমি যদি কলিং বেল চাপ দিই তাহলে বেলের সাথে তোমার কোমরটা বাঁচবে। মানে কোমর কেন বাজবে? আজব, আমার কোমর কি বেল নাকি? পালকের কথায় ভ্রুকুটি করে তাকালো। আবারও ফোঁস করে নিঃশ্বাস ছেড়ে বিড়বিড় করে বলল, পাগল করে ছাড়বে। বিড়বিড়িয়ে বললেও পালক স্পষ্ট শুনতে পেয়েছে। কি বললেন আপনি? আমার জন্য পাগল হয়ে যাবেন? কে বলেছিল আপনাকে আমায় কোলে তুলে আনতে? হ্যাঁ, আমি তো বললাম একাই যেতে পারবো। নিজেই আমায় গুন্ডার মতো তুলে আনলেন, আবার খোঁটা দিচ্ছেন যে পাগল হয়ে যাবেন। একদমে হরহর করেই কথাগুলো বলল পালক। মেঘ চুপচাপ কথাগুলো হজম করে বলল, শেষ? নাকি আরো কিছু বলার আছে? তুমি শান্ত শিষ্টে ভেবেছিলাম, তুমি তো আস্ত একটা ঝোঁকরুটে। কি? আমি ঝগড়ুটে? আমি কি আপনার সাথে ঝগড়া করেছি? আমায় ঝগড়ুটে বললেন আপনি? ভুলভাল দিকে মাথা না ঘামিয়ে ভালো কিছুতে দিলে এতক্ষণ দাঁড়িয়ে থাকতে হতো না। আমার হাত নিশ্চয়ই 3টা নয়, তোমাকে 2 হাতে রাখলে বেল দেবো কিভাবে? ওহ, এতক্ষণে বুঝতে পারলো মেঘের কথার মানে। তা বলে দিতে হবে। এটা সোজাসাপটা বললেই হতো। এত পেঁচিয়ে কথা বলার কি আছে? হ্যাঁ, তো বেল দিতে হবে, তা সোজা বললেই হয়। এতে পাগল হয়ে যাওয়ার কি আছে? হ্যাঁ, বলেই বেশ রাগের সাথে ধপধপ করে 3 বার বেল বাজালো। এতক্ষণে শিমু এসে দাঁড়িয়েছে পেছনে। এই বলদটারে এখন পারলে ধাক্কা দিয়ে ফেলে দিত। কই এতক্ষণে কই মরেছিল? কাট কাট দৃষ্টিতে চেয়ে থাকলো ওর দিকে। ও পালকের দৃষ্টি দেখে বলল, কি হয়েছে? তুই কি রেগে আছিস? নাও শুরু হলো।
আসলে পালকেরই দোষ, ওর দিকে তাকানোই ভুল হয়েছে পালকের। তেমন কিছু হয়নি। তোর বান্ধবীকে রোজ এক গ্লাস দুধ খেতে দিও, বুদ্ধি পারবে। উনি কি বলতে চাইলো আমার বুদ্ধি নেই? অপমান? আবারও আমায় অপমান করলো? এ আমি কিছুতেই মানব না। রেগে আবারও পরপর 3 বার বেল চাপলো পালক। এবার ভেতর থেকে দরজা খুলল। ওয়েলকাম। বাকিটুকু বলতে পারল না, আগেই হা হয়ে দাঁড়িয়ে রইল। হ্যাঁ, পালক জানতো এভাবে পালককে মেঘালয় চৌধুরীর কোলে দেখলে আর কিছু হোক না হোক আরশির বাচ্চির মাথায় জগা খিচুড়ি ঠিক হবে। ওকে এভাবে টাসু হয়ে থাকতে দেখে মেঘালয় কিছুটা অপ্রস্তুত হয়ে বলল। ভেতর যাও কি নিষিদ্ধ? মেঘালয়ের কথায় মুখটা বন্ধ করে ফরফর করে বলল, আরে না না, আসুন। নিষিদ্ধ কেন হবে? আপনাদেরই তো বাড়ি, আসুন আসুন। বলেই সরে দাঁড়ালো। মেঘালয় পালককে নিয়ে সোজা ঘরে গিয়ে খাটের উপর শোয়া করে বসিয়ে দিল। তখনই অনেকগুলো শব্দ একসাথে কানে আসলো। ওয়েলকাম। এমন শোরগোলের শব্দ পালক চমকে গিয়ে তাকিয়ে দেখে রাফাত, নিবিড়, আদ্রিস সবাই দাঁড়িয়ে আছে, হাতে কতগুলো বেলুন আর ফুল নিয়ে। মাথায় কী সব টুপি পরে আছে। এতক্ষণে আশেপাশে তাকিয়ে দেখলো পুরো ঘরটাতে লাইট আর বেলুন দিয়ে সাজিয়ে রেখেছে। এই সব করছিল তাহলে সবাই মিলে? এরই মধ্যে সকাল থেকে একটাও সুরতখানা দেখার সৌভাগ্য হয়নি পালকের। এই সসর, আমায় যেতে দে তো। বলেই আদ্রি শিমুকে সরিয়ে এসে পালকের পাশে বসে। ওর হাতে দুটো বেলুন ধরিয়ে দিয়ে পালকের মাথায়ও কুইন ব্যান্ড পরিয়ে দিয়ে বলল, আপু দেখ পুরো ঘর কেমন সাজিয়েছি, তোর পছন্দ হয়েছে? আমি জানি পছন্দ হয়েছে, বেলুনগুলোও আমি লাগিয়েছি, আর তোর পছন্দের জারবেরা ফুল এনেছি। ওমা, এমনিতেই হয়ে গেল? বেলুনগুলো না আমি আনলাম, তুই তোর নামে কেন চালাচ্ছিস? রাফাত তেতে বলে উঠল। রাফাতের কথায় সায় দিয়ে আরশি বলল, আর ফুলগুলো তো আমি এনেছি, তুই কোন সাহসে নিজে ক্রেডিট নিচ্ছিস? ক্রেডিট কই নিলাম, তোরা এনেছিস তো কি? ওকে তো আমিই দিলাম। আমি দিলাম বলেই ফুলগুলো এত ফ্রেশ আর সুন্দর। না তো তুই ডাস্টবিন থেকে কুড়িয়ে এনেছিলি, বিশ্রী দুর্গন্ধ আসছিল। আরশি এবার রেগে মেগে বলে উঠল, তাই ফুল তুই এনেছিস বলে ভালো হয়েছে, তাইলে তো এবার এটাও বলবি যে কেকটাও তুই এনেছিস বলে ভালো হয়েছে। অবশ্যই তাই, আমিই তো অর্ডার করে বলেছি স্পেশাল করে বানাতে, এই জন্যই ভালো হয়েছে। তোরা দুজন থামবি? নীরবের ধমকে দুজন তর্কাতর্কি থামালো। নীরব হতাশ হয়ে বলল, কেকটা না আফুকে সারপ্রাইজের জন্য ছিল, দুইটা ঝগড়া করতে গিয়ে হুড়হুড় করে সব বলে দিলে। নীরবের কথা শুনে আরশি আর আদ্রিস বোকা বনে যায়। জিভে আলতো কামড় দিয়ে আরশি বলল, এই যা, আমি তো ভুলেই গেছি, এই সব দোষেই উগান্ডার। এই আদৃশ্যা তোরে ক্যাডাই কইছিল আইতে। হ্যাঁ, তুই যেখানেই থাকিস গোলমাল করে দিস। ও তাই বুঝি? তুই যে বলদ ছাগলের মতো ভর করে সব উগরে দিস, সে দোষ আমারে দিচ্ছিস? তোরে 5 তলার ছাদে টাঙায় রাখমু বলদি। আই দৃশ্যা, থামবি তোরা দুজন? না তো দুটোকেই বাথরুমে লক করে রাখবো। কিন্তু তুই তো একা উঠতেই পারবি না, ডক্টর নিষেধ করেছে। ব্যাস, পালকের ধমকে দুজন চুপ করলেও গণ্যমান্য বলদেশি তার বিখ্যাত বাণী দিয়ে ধন্য করলেন। চোখ পাকিয়ে তাকালো শিমুর দিকে। পালকের এখন ওকে এত বিশ্রী গালি দিতে ইচ্ছা করছে যে পালক ভাবতেই পারছে না কি বলবে। আফু, ছোট নরম কণ্ঠস্বর শুনে দরজার দিকে তাকিয়ে দেখে রুচিতা দাঁড়িয়ে মিষ্টিকে কোলে নিয়ে। ইস, বাচ্চাটাকে ভীষণ মিস করছিল। ওকে দেখে হাসির রেখা ছড়িয়ে গেল অধর জুড়ে। রুচিতা মিষ্টিকে কোলে নিয়ে পালকের পাশে এসে বসলো। কেমন আছিস আপু? ব্যথা কেমন? ভালো লাগছে আগের থেকে? রুচিতা পরপর প্রশ্ন করলো। আমি ঠিক আছি আপু, তুমি একদম অস্থির হইও না তো। এবার মিষ্টি পাশ থেকে তুতলিয়ে বলল, আফু, মামা বলেছে আমি পয়সা কাজ করেছি বলে তোমার ব্যথা লেগেছে। আমি সরি আফু।
ইস, বাচ্চাটার গোলগাল চোখ আর লাল গাল দুটো দেখলেই মন ভরে আদর দিতে ইচ্ছা করে। না সোনা, তুমি তো আমার এঞ্জেল, তুমি তো পচা কাজ করতেই পারো না। বলেই এক হাতে জড়িয়ে নিল। মিষ্টিও আদর পেয়ে চুপটি করে পড়ে থাকলো পালকের কোলে। রুচিতা মুখ ছোট করে বললেন, আমায় ক্ষমা করে দিস আফু, সবটা আমার জন্য হয়েছে। আমি যদি মিষ্টিকে দেখে রাখতাম তাহলে ও দৌড়ে যেত না, আর না তোর এত বড় ক্ষতি হতো। তোর কিছু হলে আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারতাম না। রুচিতার চোখের কোণে পানি জমা হয়ে গেল। পালক এক হাতে রুচিতার হাতটা ধরে বলল, এভাবে কেন বলছো আপু? আমার তো কিছু হয়নি, ঠিক আছি আমি। আর মিষ্টি কি তোমার একা, আমার না? ওর জন্য কি আমি এটুকু করব না? এতটাই পর আমি। পালকের কথা শুনে রুচিতা পালককে বুকে জড়িয়ে ধরে বলল, কে বলল তুই পর? তুই তো আমার ছোট বোনের চেয়েও বেশি আফু। তোর মতো লক্ষ্মী বোন যার থাকবে তার চেয়ে ভাগ্যবান কেউ নয়। বলেই কেঁদে দিল। পালকও জড়িয়ে নিল রুচিতাকে। চোখের কোণে বিন্দু কোণা পালকেরও জমেছে। আসলে কিছু সম্পর্ক থাকে যা রক্তের না হয়, যার সামাজিক পরিচয় তুচ্ছ, কিন্তু মনের গহীনের সম্পর্কের ভালোবাসা এতটাই ছাড়িয়ে যায় যে তাদের আপন থেকেও আপন মনে হয়। মানুষে মানুষের সম্পর্ক ভালোবাসা শুধু আত্মীয়তা থেকেই হয় না। দুটো মন সম্পর্ক একে অপরের প্রতি নিঃস্বার্থ স্বার্থ ভরসা থেকেই তৈরি হয়। না তো আপন মানুষগুলোই তো কষ্ট বেশি দেয়। কিছু রক্তের বাইরের সম্পর্কগুলো ভীষণ মধুর হয়। কিছু মানুষের ভালোবাসা স্নেহ কোনো নাম ছাড়াই হৃদয় প্রসারিত। রুচিতা পালককে ছেড়ে দু হাতে মুখ ধরে কপালে চুমু দিয়ে বলল, তুই ভীষণ ভালো রে, দোয়া করি তুই অনেক সুখী হ। সৃষ্টিকর্তা এক আকাশ সমান ভালোবাসার অধিকারী করুক তোকে। দোয়া করি এক আকাশ পাগলামি ভালোবাসা আর ভুক্তভোগী হ। এতটা বেশি ভালোবাসা তোর জন্য হোক যেন তোর মুখে এই অমূল্য হাসি কখনো না কমে। তোর মতোই কোনো পবিত্র মনের রঙিন ভালোবাসায় মুড়ে থাক। সুদূর কোনো প্রেম প্রাঙ্গণে কারো সবটা পাগলামি ভালোবাসা তোর জন্য হোক, কজ ইউ ডিজার্ভ ইট। রুচিতার কথায় কেন জানি ভীষণ লজ্জা লাগলো পালকের। স্মিত হেসে মাথা নামিয়ে নিল। তখনই পেছন থেকে আরশি বলে উঠল, এবার কিন্তু একটা সেলফি চাই চাই, সবাই একসাথে একটা সেলফি না তুললেই না। হ্যাঁ, আমি তো ভাবছি এখনো বান্দরের মতো মুখ করে ছবি তোলার কথা শুনলাম না কেন। না শুনলে তো মনেই হবে না এখানে কোনো বান্দর নিয়ে উপস্থিত আছে। রফত, তোরে আজকে কুচি কুচি করমু। রাফাত আর আরশির কথা শুনে সবাই হা হা করে হেসে উঠল। হাসতে হাসতেই পালকের চোখ গেল বাঁ পাশের দিকটায়। গম্ভীর মুখখানার হাসি বুঝি এতটাই স্নিগ্ধ হয়, কোনো পুরুষের হাসিতেও বুঝি মনের ভেতরে এতটা ঝংকার উঠে। হাসির তালে চোখ দুটো পাশে ভাঁজে যেন নিজেকে হারানোর যায়। হাসির সাথে নীলাভ চোখ দুটো যে হাসে অপলক চেয়ে আসে। হঠাৎই কানে বেজে উঠল রুচিতার বলা কথাটা, সুদূর কোনো প্রেমের আঙিনায় কারো পাগলামি ভালোবাসা তোর জন্য হোক। ধক করে উঠল বুকের ভেতর। এমন কেন হলো? এই লোকটাকে দেখে এমন কেন মনে হলো? কেন হৃদয় হরণ করা বাক্যটা প্রতিধ্বনি তার চেহারার পানেই থমকে গেল। চোখ ফিরিয়ে অন্যদিকে তাকালো। পালক কিছুতেই দেখবে না লোকটাকে, কিছুতেই না। এরই মাঝে রাফাত আর আরশি গিয়ে কে কানলো। এদের পাগলামি কখনোই কমবে না। ছুরি এনে পালকের হাতে ধরিয়ে দিয়ে আদৃশ বলল, আপু ফটাফট কেকটা কেটে বল কেমন হয়েছে, আমি এনেছি। পেছন থেকে আরশি ধপ করে এক ঘা বসিয়ে দিল আদৃশের পিঠে। বাপরে, এ হাত না লোহা, পিঠ ফাটাই দিছে। বাপের সরকারি টাকায় লোহা খাস নাকি চেমরি? ওদের কথা শুনে আবারও হাহা করে হেসে উঠল সবাই। পাশ থেকে পুরুষালী চমৎকার কণ্ঠে বলল, তাহলে তোমরা থাকো, আমি আসি। কোনো প্রয়োজন হলে অবশ্যই বলবে। মেঘালয়ের কথায় রুচিতা বলল,
এখানে আমাদের সাথে আর একটু থাক মেঘ। না আপু, আমার অনেক ইম্পর্ট্যান্ট কাজ পেন্ডিং আছে। আই হ্যাভ টু গো। বলেই দ্রুত পায়ে এগিয়ে গেল। রুচিতাও জানে মেঘালয়কে বলে কোনো লাভ নেই, তাই অন্যদিকে মনোযোগী হলো। পালক চেয়ে আছে মেঘের যাওয়ার পানে, একবারও কি ফিরে তাকাবে না? গটগট করে হেঁটে বের হওয়ায় দরজার নব মুছতে ধরল। জানে তো তাকাবে না, কেনই বা তাকাবে? সামাজিকতার খাতিরে সাহায্য করেছিল, এখন তো মেঘের আর পালককে নিয়ে ভাবার কোনো প্রয়োজনই নেই। পালকেই অহেতুক ভাবছে। মনটা হঠাৎই ভীষণ খারাপ হয়ে এলো। অনিচ্ছা সত্ত্বেও চোখ তুলে আবারও তাকাতেই শরীর জুড়ে অদ্ভুত দোলা লেগে গেল। কেন এত ভালো লাগছে? মেঘ এক হাতে দরজার নব ধরে ঘাড় ঘুরিয়ে এদিকেই তাকিয়ে আছে। চকচকে নীলাভ মণিটা স্পষ্ট অবলোকন করছে পালককে। হৃৎস্পন্দন অস্বাভাবিক বেড়ে গেল। তবুও তাকিয়ে আছে। দুবার পলক ঝাপটে মৃদু ঠোঁট এলিয়ে চলে গেল। এখনো কেমন অস্থির লাগছে। মেঘ চোখ দিয়ে কি ইশারা করলো? যাওয়ার আগে হাসলো না একটু? চারিদিকে নিস্তব্ধতা। পানির ট্যাপের টুপটাপ ফোটার শব্দ কানে বাজছে। আনমনে কোনো প্রতিক্রিয়াহীন তাকিয়ে আছে আয়নার দিকে। বুকের বাঁ পাশের শার্টের কুকচে যাওয়া অংশটাতে হাত রাখলো। এখানেই খামচে ধরেছিল মেয়েটা। ওই নরম আঙ্গুলের ছোঁয়া পেয়ে শক্ত প্রশস্ত বুকটা যে বেহায়াপানা শুরু করেছে। তার যন্ত্রণায় সারা শরীর যেন হিম হয়ে আসছে। কেন জানি খুব টানছে মেয়েটির কথা, হাসি, চোখ, মুখ সব কিছু। ছোট্ট চেহারাটায় বারবার দেখার উৎকণ্ঠা জাগছে। মেঘ ভুল করছে, ভীষণ ভুল। কি করে পেরেছিল এমন একটা মেয়েকে না বুঝে সবার সামনে থাপ্পড় দিতে? মেয়েটার মানসিকতা, চিন্তা ভাবনা এতটা সুন্দর, স্পষ্ট, সেটা তখন তার কথা শুনেই বুঝেছে। চেহারাটায় কেমন অদ্ভুত মায়া আর নিষ্পাপ জুড়ানো। এসে থেকে বাথরুমের আয়নাটার সামনে দাঁড়িয়ে হাজারো চিন্তাভাবনায় বুঁদ হয়ে আছে মেঘালয়। ইদানিং কেমন খাপছাড়া লাগে নিজেকে। না, এসব ভাবলে চলবে না। ঘাড় দুপাশে ঘুরিয়ে ট্যাপ ছেড়ে চোখে মুখে পানির ছিটা দিতেই গলার পেছনের দিকটায় কেমন জ্বলন ধরে উঠল। হাত দিয়ে স্পর্শ করতে বুঝতে পারল জ্বলনটা। আয়নাতে ঘাড় ঘুরিয়ে দেখতেই নজরে আসলো স্পষ্ট 3টা নখের আঁচড়। পালককে গাড়ি থেকে নামানোর সময়ই মেয়েটা খামচে ধরেছিল। আজকাল যেন সব কিছুতেই মেয়েটাকেই পাচ্ছে মেঘ। বার কয়েক পানির ঝাপটা দিয়ে মুখ ধুয়ে একেবারে শাওয়ার নিয়ে বের হলো মেঘ। এই দুদিনে অনেকগুলো প্রজেক্ট পেন্ডিংয়ে পড়ে আছে, এখন সব কমপ্লিট করতে হবে। মাথা মুছে ল্যাপটপে নিয়ে বসে পড়ল। পালক, কি খেতে চাস? চট করে বলে ফেলতো, আমি আর তোর আন্টি রান্না করব। পালকের দুজনের ফাঁকা ঘরটা আজ লোক সমাগমে ভরপুর। রাফাত, নিবিড়, আদ্রিস, আরশি, শিমু, রুচি আপু সবাই তো আছে, সাথে মামনি আর আঞ্জু আন্টিও। রুচিতার বাবা আর রমজান চৌধুরী এসেছিল। কিছুক্ষণ আগেই তারা বাহিরে গেল। অসুস্থ হয়ে এভাবে সকলের আদর পেতে মন্দ লাগে না। এই মুহূর্তে পালকের আব্বু আম্মুর কথাও ভীষণ মনে পড়ছে। তাদের সাথে কথা ঠিক হয়েছে, তবে অ্যাক্সিডেন্টের কথা জানায়নি। পালক চায় না ওনারা টেনশন করে অসুস্থ হোক। নীলাশার কথাই বলল, তুমি এত ব্যস্ত হয়েও না তো, তোমরা যা খাবে আমিও তাই খাবো। পাশ থেকে রাফাত বলে উঠল, কিন্তু আমি তো নুডলস খাবো আফু, তুই রান্না করে দে না। নেও ঠেলা, এই ছেলে কোনো দিনও শুধরাবে না। রাফাতের কথা শুনে রান্নাঘর থেকে আঞ্জুমান খুন্তি হাতে বেরিয়ে বলল, এই যে হাতের এইটা দেখতে পাচ্ছিস তো, এইটার বাড়ি খাবার, যদি ওকে বিরক্ত করেছ। আঞ্জুমানের কথায় রাফাতের চুপসে যাওয়া মুখ দেখে সবাই হাহা করে হেসে উঠল। নিবিড় বলল, রাফ বেবি, খাবো না নুডলস? নিবিড়ের ব্যঙ্গ করায় রাফাত রেগে টিভির রিমোট ছুঁড়ে মারে। নিবিড় সরে গেলে ওটা গিয়ে লাগে আরশির মুখে।
ও মা গো, রাফাইতা রে আমার নাক ফাড়াই দিছে রে। এবার আমারে হ্যান্ডু আরব কেমনে বিয়া করবো রে? বলেই উঠে এসে ধপ করে রাফাতের পিঠের উপরে কিল বসায়। তোরা মারামারি থামা প্লিজ। রাফাতের হয়ে আমি সরি বলছি। আরশি প্লিজ গ্যাঞ্জাম করিস না। শিমুর কথায় আরশি বলে, আইসে মাতাজির হয়ে ওর হয়ে সরি বলতে। কিসের গ্যাঞ্জাম? হ্যাঁ, আমাদের কথা তোর গ্যাঞ্জাম মনে হয়? নিবিড় পাশ থেকে বলে, আমাদের কথা মনে হয় না, কিন্তু তোর কথা মনে হয়। তুই এমন বিশ্রীভাবে কথা কেমনে কস রে আরু? তোর বাপ মায় কি তোরে কথাটাও শেখায় নাই? সব তো আমরাই মানুষ করলাম তোরে। আমি না থাকলে তো তোরে মানব সমাজ থেকে বহিষ্কার করতো। তোর সাথে থাকার জন্য কোন দিন আমারে বহিষ্কার করবে? হয়েছে, থাম তোরা। সবসময় এত ঝগড়া কিভাবে করিস বলতো? শিমুর এসব বাণী শুনতে মন চায় ওরে ছুঁড়ে ফেলে দেয়। বা হাতটা তুলে ঠাস করে বসালো মাথার উপর। কেন রে, তোর সমস্যা কি? তোরে তো কেউ জ্ঞান দেওয়ার জন্য ডাকেনি। শিমু কিছু বলতে নিলেই ওর ফোন বেজে ওঠে। ফোনটা হাতে নিয়ে বারান্দায় চলে যায়। এর মাঝে আঞ্জুমান সবার জন্য কফি আর নাস্তা নিয়ে এলো। সবাই একসাথে বসে গল্প করছে আর খাচ্ছে। মিষ্টি পালকের কোলে এসে বসেছে। ওর আম্মু অনেক জোর করলো, কিন্তু ও পালকের কাছ থেকে যাবেই না, আর পালকও দেয়নি। বাচ্চাটাকে রাখতে পালকের বেশ লাগে। ওর হাত থেকে একটা চিপস নিয়ে রাফাত মুখে দিতেই ওরে ঠাস করে একটা থাপ্পড় লাগিয়ে দেয় মিষ্টি। তফাৎ একটা চোর। মিষ্টির তোতলানো আর রাফাতকে চড় দেওয়া দেখে সবাই হেসে উঠল। রাফাত গালে হাত দিয়ে বলল, মিষ্টি তোরে না বলছে না আমায় তাফাত বলবি না? তুই তাফাত। তুমি তফাৎ? তফাৎ চোর তফাৎ। বলি হি হি করে হেসে উঠল, সাথে পালকও। এসবের মাঝে খেয়াল করলো অনেকক্ষণ হলো শিমু আসেনি। এদিকে ওদিকে তাকাতে দেখে মুখটা কালো করে আসছে। শিমুকে দেখেই রুচিতা বলে, শিমু কই ছিলি এতক্ষণ? আয় আয় বস। শিমু কোনো শব্দ না করে চুপচাপ বসলো। ওর কালো মুখ দেখে রুচিতা জিজ্ঞাসা করলো, কি হয়েছে শিমু? তোকে চিন্তিত লাগছে কেন? কে ফোন করেছিল? রুচিতার কথায় শিমু মন খারাপ করে বলে, আসলে আম্মু ফোন করেছিল, শরীর নাকি খুব খারাপ করেছে, আমাকে 2 দিনের জন্য হলেও যেতে বলল। ওর কথা শুনে পালক বলল, তোর কালই যাওয়া উচিত শিমু। আন্টিকে এই অবস্থায় রাখা মোটেও উচিত হবে না। পালকের কথা শুনে অন্যরাও একই কথা বলল। শিমু মুখটা ছোট করে বলল, হ্যাঁ তা তো যাওয়া উচিত, কিন্তু তুই অবস্থায় একা কী করে থাকবি? ডাক্তার তো তোকে মিনিমাম 2 দিন বেড রেস্টে থাকতে বলেছে। সে কি শিমু, আমাদের কি চোখে পড়ে না তোমার? তুমি এই নিয়ে চিন্তা করছো? আমরা এতগুলো লোক কি জন্য আছি? আঞ্জুমানের কথা শুনে রাফাতও বলল, ঠিক তো, তোর সব জায়গায় বল দামি। আমগো কি তোর মনে ধরে না নাকি? আমরা সবাই তো আছি, আপুকে আমরাই দেখে রাখবো। কে কি দেখে রাখবে পরের ব্যাপার। শিমু, তোমার তাড়াতাড়ি কুমিল্লা ফেরা উচিত। আর আপুর কথা যদি বলো, তাহলে এই ব্যাপারে আমি কারো কথাই শুনবো না। ও এই 2 দিন আমার সাথে আমার বাড়িতে থাকবে। নীলাশার কথা শুনে নিবিড় বলল, তাহলে তো কোনো চিন্তাই নাই। রোজ আবুকে দেখতে এসে আন্টির হাতের মজার মজার রান্না খাওয়া হবে। নিবিড়ের কথা সবাই মজার ছলে নিলেও পালক কিছুটা ইতস্তত করে বলল, তুমি কেন শুধু শুধু কষ্ট করবে মামুনি? আমি সামলে নেব। তুমি একদম চুপ থাকো মেয়ে, সামলে নেবে। 2 দিন যদি বিছানা থেকে একা একা পাটাও নিচে নামো, তো একটা মাইরও মাটিতে পড়বে না। মামুনির কাছে থাকতে কি অসুবিধা? হ্যাঁ, আমায় কি আপন লাগে না? এমা কি বলছো? তুমি তো আমার ফেভারিট মামুনি। আমি তো বলেছিলাম তোমার অনেক কষ্ট হয়ে যাবে, তাই। সেসব নিয়ে তোমাকে ভাবতে বলছি? খালি পাকা পাকা কথা। সারাদিন একাই তো থাকি, তুই থাকলে আমার কত ভালো লাগবে। একই তো বাড়ি, শুধু কয়েক সিঁড়ি উপরে থাকবি। তোরও একা থাকতে হবে না, আমারও ভালো লাগবে খুব। নীলাশার কথা শুনে আরশি বলল, তাহলে তো হয়েই গেল। শিমু, তুই ফটাফট কাল কেটে পড়। আফুকে তো আন্টিই রাখবে। এই সুযোগে আমরাও এসে আন্টি ইয়াম্মি রান্না খেয়ে যাব।
আরও কিছুক্ষণ নানান কথাবার্তা বলে বেশ রাত করে নিবিড় আরশি আদৃশ ফিরে গেল। রুচিতা আজ পালকের সাথেই থাকবে। নীলাশারাও চলে যেতেই পালকরাও শুয়ে পড়ল। কড়া ডোজের ঔষধ খাওয়ার ফলে খুব তাড়াতাড়ি ঘুমিয়ে গেল। পরের দিন সকালে শিমুর ডাকে ঘুম ভাঙল পালকের। উঠে দেখে 9টা বেজে গেছে, অথচ একটুও টের পায়নি। সবই এই হাফ ইঞ্চি ঔষধের ফল। উঠে পালককে ফ্রেশ করিয়ে নাস্তা দিয়ে রেডি হলো শিমু। 10টা নাগাদ ওর বাস। রেডি হয়ে বেরোনোর সময় মুখটা একটু করে রেখেছে। ওর মন খারাপের কারণটা পালক জানে। প্রায় 6 বছর বন্ধুত্ব ওদের। দুজন খুব বেশি সময় আলাদা থাকেনি। তারপর এলো বাকি 4 জন। এদের সাথেও বন্ধুত্বের প্রায় 4 বছর। এদের 4 বছরের বন্ধুত্ব 4 যুগ সমান। একে অপরের পরিপূরক হয়ে থাকে। আজ অবধি কখনো কারো প্রয়োজনে একা ছাড়েনি। পালককে বিদায় দিয়ে মন খারাপ নিয়ে বেরিয়ে গেল শিমু। রাফাত সকালে এসে দেখা করে গেছে। আজ কেউ ভার্সিটি যেতে চায়নি, কিন্তু তাদের উপর যে দায়িত্ব দেওয়া হয়েছে তার দরুন যাওয়ার বাধ্যতামূলক। তার উপর পালক অসুস্থ। গ্রুপের একজন সদস্য কম থাকলে কাজের চাপ একটু বেশি। আর মাহফুজ স্যার তো আছেই। ওনার ক্লাসের নোটসগুলো পরীক্ষার অনেক বেশি কাজে লাগে। তাই পালকের জন্য এতগুলো কাজ আটকে যাক পালক চায়নি, জোর করেই পাঠিয়েছে। সকাল বাজে 10টা। পালকের জামা কাপড় আর প্রয়োজনীয় জিনিস গুছিয়ে রুচিতা নিয়ে গেছে উপরে। এরপর আঞ্জুমান আর রুচিতা এসে পালককেও ধরে নিয়ে গেল। 5 তলার বিশিষ্ট ফ্ল্যাট হলেও মেঘালয়দের বাড়ির ভেতরটা দোতলার মতো, মানে ভেতরে ডুপ্লেক্স সিস্টেম। বিভিন্ন বিলাসবহুল দামি আর শৌখিন জিনিসপত্র দিয়ে সাজানো পুরো বাড়িটা, আর তেমনি গোছানো। নীলাশা সব জিনিস গুছিয়ে রাখতে ভীষণ পছন্দ করে। পালককে নিয়ে বসালো ডাইনিংয়ের সোফার উপরে। এত বড় বাড়িতে কিনা নীলাশা সারাদিন একা থাকে। রমজান চৌধুরী ব্যবসায়িক কাজে প্রায়ই বাইরে থাকে। আর ওনাদের ছেলে তো ফিরেছে এই 6 বছর পর। এসেও তো বসেছে অফিস নিয়ে। চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির সিও বলে কথা। হাজারো কাজ মেঘের। মেঘ মহাশয় নাকি 9টার মধ্যেই অফিসে উপস্থিত হয়। রমজান চৌধুরী অবশ্য একটু দেরি করেই যায়। পালককে নিয়ে বসাতে কিছুক্ষণের মধ্যেই সিঁড়ি বেয়ে নেমে আসলো একটা হাস্যোজ্জ্বল চেহারা। বেশ লম্বা চওড়া গঠনের, সুস্বাস্থ্যের অধিকারী। হালকা গোলাপি রঙের পাঞ্জাবি আর সাদা প্যান্ট পরিহিত। নিচে এসেই পালকের পাশে বসে মাথায় হাত দিয়ে বলল, কেমন আছো মা? ভালো আছি আঙ্কেল। এখন তো আপনাকে দেখে আরো ভালো হয়ে গেছি। চওড়া হেসে পালকের মাথায় হাত বুলিয়ে বলল, আরো ভালো হতে হবে, শিগগিরই সুস্থ হতে হবে তো। পালকের সাথে টুকটাক কথা বলে রমজান চৌধুরী বেরোলো অফিসের জন্য। সারা দিন নীলাশার সাথে এটা ওটা নিয়ে গল্প করেই কাটালো। রুচিতা এসে কিছুক্ষণ থেকে গেছে। রাফাত ফোন করেছিল একবার। কলে ওরা 4 জনই ছিল। ওদের ভাষ্যমতে কাজ করে করে নাকি ওদের টিউবলাইট ফেটে যাচ্ছে, আর আরশির লাড্ডু ফুটছে আরাবকে দেখে। নিবিড় তো হাই হুতাশ করে মরছে। ওর কতগুলো ম্যাচ মিস হয়ে যাচ্ছে এসব কাজের চক্করে। পালককে বলল, আফু, তুই শিগগিরই সুস্থ হ। আমাদের কাজ তোর ঘাড়ে চাপিয়ে আমি খেলতে যাব। আরও নানান কথা বলে ঘন্টা পার করেছে। এখন সময় বিকেল। পালক আর আঞ্জুমান বসার ঘরে বসে টিভি দেখছে আর পকোড়া খাচ্ছে। এসে থেকে পালককে একটার পর একটা খাইয়েই যাচ্ছে, কোনো বারণই শুনছে না। এমন সময় কলিং বেল বেজে উঠল। নীলাশা গিয়ে খুলতেই দেখল গটগট করে প্রবেশ করলো সিরিয়াস চৌধুরী ওরফে মেঘালয় চৌধুরী। পালক বুঝে না লোকটা সব সময় মুখটা এমন সিরিয়াস করে রাখে কেন।
কালো ব্লেজারটা খুলে হাতে ঝুলিয়েছে, গায়ের সাদা রঙের শার্টটার উপরে দুটো বোতাম খোলা, কালো বাদামি মিশ্রণের চুলগুলো এলোমেলো ছড়িয়ে আছে, গটগট পায়ে এগিয়ে যাচ্ছে। এদিকে যে একটা জলজান্ত আস্ত মানুষ বসে আছে কোনো খেয়ালই নেই। পেছন থেকে নীলাশার ডাকে পা থামিয়ে দাঁড়ালো। পেছনে ঘুরতেই পালককে এক নজরে পড়ল। মেঘের দিকেই তাকিয়ে থাকার কারণে আবারও চোখাচোখি হলো নীলাভ চোখের দুটির সাথে। পালককে দেখে কিছুটা অবাক হয়েছে হয়তো, কিন্তু গোমরা মুখের অভিব্যক্তি এখনো প্রতিক্রিয়া হয়নি। মেঘ, আমি পালককে এনেছি আজ। শিমুর মা অসুস্থ বলে ও কুমিল্লায় ফিরেছে, দুদিনও আমার কাছেই থাকবে। ও আচ্ছা, ঠিক আছে। বলেই আবারও হন হন করে হাঁটা ধরলো। আচ্ছা, গমরা মুখলোক তো, মানুষের বাড়িতে আসলেও ভালো মন্দ জিজ্ঞাসা করবে তা না, ঠিক আছে বলে হাঁটা ধরল। মনে মনে নীলাশাকে হাজারবার প্রশ্ন করলো পালক, এইটারে কি খেয়ে পেটে রেখেছিলে গো? এভাবে সন্ধ্যা পেরিয়ে রাতও হলো। সন্ধ্যার পর রাফাত এসেছিল, কিছুক্ষণ পালকের সাথে গল্প করেই চলে গেছে কম্পিউটারে গেম খেলবে বলে। পালক পরে রইল একা। ঘড়ির কাঁটা ঠিক 12টার ঘরে। নীলাশা কিছুক্ষণ আগেই পালককে দিয়ে গেল। দোতলার বাঁ পাশের ঘরটা, দোতলায় 3টা ঘর, একদম ডান পাশের ঘরটাই মেঘালয় চৌধুরীর, মাঝের ঘরটাও মেঘেরই। সেখানে তার নানান শখের জিনিস আর বই সাজানো। যে ঘরটাতে সে ব্যক্তিগত কারো প্রবেশ নিষিদ্ধ। আর তার পরের ঘরটাতেই পালককে থাকতে দেওয়া হয়েছে। এই ঘরটা বেশ বড়সড়, খাটের সামনেই বড় আয়না, ডান পাশে একটা আলমারি, বুকশেলফে হরেক রকমের বই সাজানো। সায়েন্স ফিকশন, থ্রিলার, হরর, লাভ স্টোরি মিলিয়ে বেশ 20টা বই তো আছেই। এতক্ষণ বসে বসে পালক বোর হচ্ছে খুব। ফোনটাতেও চার্জ নেই। এ ঘরের সাথে অ্যাটাচ বারান্দাটা দেখতে বেশ বড়ই মনে হচ্ছে, কিন্তু তাতে পালকের কি? পালক তো আর উঠে জ্যোৎস্না বিলাস করতে পারবে না, ল্যাংড়া হয়ে পড়ে আছে তো। ধুর, ভাল লাগে না। পালকের চোখটা বারবার ডান দিকের বুকশেলফার দিকেই যাচ্ছে। বই পড়া নিয়ে পালক বরাবরই একটু বেশি আগ্রহ। তার উপর এতগুলো বই দেখে পালকের ভেতরে ভীষণ অস্বস্তিতা শুরু হয়েছে। হাতে না নেওয়া পর্যন্ত শান্তি পাচ্ছে না। একটা ইংরেজি উপন্যাসের বই দেখা যাচ্ছে, রঙিন মলাটে ঘেরা। বইটার নামটা ভালোভাবে বোঝা যাচ্ছে না। আরেক বইয়ের চাপে ঢাকা পড়ে আছে, শুধু এক পাশে ফিটফিট শব্দটি দেখা যাচ্ছে। এর আগেও পালক Beloved through the looking glass জানে নাম দেখে কয়েকটি ইংরেজি উপন্যাস পড়ছে। বেশ ভালোই লাগে পালকের। একটার অর্ধেক নাম দেখে পড়ার আগ্রহটা একটু বেশি বেড়ে গেল। কিছুক্ষণ তাকিয়ে ভাবল, পায়ের ব্যথাটা 2 দিন ব্যবধানে আগের চেয়ে কম, আর বইগুলো বেশ দূরে। না, এখন তো কেউ নেই গো। চুপি চুপি এক পায়ে ভর দিয়ে গেলেও কেউ টেরও পাবে না। সকাল হওয়ার আগেই আবার রেখে আসবে। ব্যাস, যা ভাবা তাই কাজ। আস্তে ধীরে বিছানা থেকে বাম পাটা নামালো। হাতে ভর দিয়ে উঠে ব্যান্ডেজ করা ডান পাটা নামাতেই মুখ থুবড়ে পড়ে যায়। এমন আচমক পড়ার দরুন বেশ জোরেই ধপ করে শব্দ হলো। পাটাতে খুব জোরেই লেগেছে। ব্যথার চোটে নড়তেও পারছে না। মুখ থেকে অস্পষ্ট সুরে আর্তনাদ বেরিয়ে এলো। তখনই ধপ করে দরজাটা খুলে গেল। পালক চোখ তুলেই দেখে গাঢ় খয়েরি রঙের গেঞ্জি আর ধূসর রঙের একটা ট্রাউজার পরিহিত লোকটি দাঁড়িয়ে। পালককে পড়ে থাকতে দেখতেই ছুটে এলো। এ কি, পড়ে গেলে কি করে? একা উঠতে গেলে কেন? তোমাকে তো পায়ে ভর দিতে নিষেধ করেছে। এখন তো পায়ের অবস্থা আরো বিগড়ে যাবে। কিছু লাগলে আমায় অথবা আম্মুকে ডাকতে। বলতে বলতে পালককে 2 হাতে কোলে তুলে খাটের উপরে বসিয়ে দিল।
বাহুডোরের বন্ধনে আগলা করে পালককে আবারও জিজ্ঞাসা করলো, কেন উঠতে গেছিলে? কিছু লাগবে? ওয়াশরুমে যাবে? এখন কি বলবে? পালক যদি বলে বই নেওয়ার জন্যই উঠেছে, তাহলে যদি আবার থাপ্পড় বসিয়ে দেয়, আর মেঘ দেখ বা না দেখ, নীলাশা জানলে খুব বকবে। না, আমি কোথাও যাব না, আর কিছু লাগবেও না। তাহলে উঠতে গেছিলে কেন? কি যেন করতে চেয়েছিলাম, মনে নেই, ভুলে গেছি। এইটা তো নতুন কিছু না। জিনিস ভুলে যাওয়া আর ধূপধাপ পড়ে যাওয়া তো তোমার পুরাতন ব্যামো। মাথার কয়েকটি তারের কানেকশন প্রবলেম আছে। শেষের কথাটা বিড়বিড়িয়ে বললেও পালক স্পষ্ট শুনেছে। আপনাকে বলেছে আমার মাথার তারের কানেকশনে প্রবলেম? তা আপনাকে কে বলেছে? বেশি বুঝেন। আপাতত আমার সাথে দেখার পর থেকে তো তাই দেখছে। একটু বেশিই ভুল দেখাচ্ছে আপনার চোখ। তাহলে চোখের ডাক্তার দেখান, না হলে আপনার গার্লফ্রেন্ড অকালে ছেড়ে যাবে। আমার গার্লফ্রেন্ডের চিন্তা করতে হবে না, সবাই তোমার মতো না। আমার মতো না মানে কি? আমি কাকে ছেড়েছি? উফ, এবার বুঝলাম রাফাত এত ঝগড়া করা শেখে কোত্থেকে। তুমি তো ঝগড়া উঠছেও এক কাঠি উপরে। কি আমি ঝগড়টে? আপনি কালও একই কথা বলেছেন। আমি কিসের ঝগড়া করলাম? হয়েছে, পাকনামো করতে গিয়ে মুখ থুবড়ে পড়লে। আমি না আসলে তো ওভাবেই সারা রাত পড়ে থাকা লাগতো। আমি যে হেল্প করলাম, আমি থ্যাঙ্কস না দিয়ে উল্টো ঝগড়া করছো। হ্যাঁ, আমায় উঠিয়ে উদ্ধার করে দিয়েছেন। আমি কি ডেকেছি আপনাকে? যে সাহায্য করতে কে বলেছিল? সাহায্য করে খোঁটা দেওয়ার লোককে কখনো থ্যাঙ্কস বলবো না। ঝগড়া না করা শিখে এটা দৌড়াদৌড়ি করলেই তো পারো। পরপর 3 বার ষাট কেচে তুলতে গিয়ে আমার হাত দুটো ব্যথা হয়ে গেছে। এই আপনাকে কে বললো আমার ওজন 60 কেজি? আমাকে কি আপনার ভুটকি মনে হয়? আর আমি কি একবারও বলেছি কোলে নিতে? নিজেই নিয়েছেন, আবার আমার ওজন নিয়ে কথা বলছেন। আমার ওজন 50ও পার হয়নি। হবে কি করে? এইটুকুখানি মানুষ, এর চেয়ে বেশি ওজন হওয়া সম্ভব না। আপনি একটুখানি কাকে বলছেন? আমি মোটেও একটুখানি না। নিজের তালগাছ ছাড়িয়ে গেছেন বলে কি সবাই তাই হবে? আর তালগাছ ছাড়লে কি হবে? মাত্র 50 কেজি তুলতে পারেন না, আবার বড় বড় কথা। পালকের কথা শুনে মেঘ পকেটে গুজে রাখা হাত দুটো বের করলো। ঝুঁকে এসে পালকের দুপাশে 2 হাত রেখে বলল, আমি কি পারি আর না পারি সেটা না জানে তোমার স্বাস্থ্যের জন্য ভালো। এভাবে হুট করে মেঘের কাছে আসায় আর এভাবে ধীরে কথা বলায় যেন সারা শরীরে ঠান্ডা বাতাস বয়ে গেল পালকের। কোনো রকম থমকে থমকে বলল, কেন? জানালে কি হবে? যা তুমি সইতে পারবে না। মেঘের কথায় কেমন ভয় ভয় করছে। এভাবে কাছে এসে ধীরে মোহনীয় কণ্ঠে আগে কখনো কথা বলেনি। কাঁপা কাঁপা হাতে ভর দিয়ে একটু পিছিয়ে যেতে নিলেই মেঘ আর একটু ঝুঁকে এলো, আরও ধীর কণ্ঠে বলল, পিছিয়ে কতদূর পালাতে পারবে? সারা শরীর বরফে জমে যাচ্ছে পালকের। মেঘ এভাবে কেন বলছে? সত্যি তো এই ল্যাংড়া পা নিয়ে তো দাঁড়াতেই পারছে না। কেন পালাবো? কেন? কি করবেন? অনেক কিছুই করতে পারি। মেঘের ধীরে ধীরে বলা কণ্ঠে বুকে ধুকভুকানির মাত্রা ব্যাপক হারে বেড়ে গেল পালকের। অনেকখানি কাছে থাকার দরুন কথার তালে মেঘের উষ্ণ শ্বাস পালকের মুখে ছড়িয়ে পড়ছে। মেঘের শরীর থেকে ভীষণ সম্মোহনীয় একটা ঘ্রাণ পালকের নাকে এসে ঠেকছে। 19 বছর বয়সী যুবতীর মনে আন্দোলনগুলো বড্ড খাপছাড়া আর জটিল। না পারায় যায় সইতে, আর না পারা যায় পালাতে। কোনো রকম অস্পষ্ট সুরে বলল, কি করবেন? ওই যে মাঝরাত, এদিকটা কেউ নেই, মা বাবা নিজের ঘরে ঘুমিয়ে। তোমায় যদি এখন। সারা শরীরে কম্পন ধরছে পালকের। বুকের ভেতর ভাঙচুর শুরু হয়েছে। ধীর কণ্ঠে বলা বাক্যগুলো বজ্রপাতের মতো বাজছে কানে। পালক আরো স্পষ্ট সুরে বলল, এখন? মেঘ কানের কাছে মুখ এনে বলল, আমার সাথে ঝগড়া করার শাস্তির স্বরূপ যদি এখন তোমার ঠ্যাং দুটো ভেঙে বস্তায় ভরে ফেলে দিয়ে আসে, কাক পক্ষীও টের পাবে না। মেঘের কথা শুনে পালকের চোখ দুটো বড় হয়ে গেল, যেন গর্ত থেকে বেরিয়ে আসবে। তাই তো, এতক্ষণে তো ভাবেইনি।
যেই লোক ভরা রাস্তায় থাপ্পড় দিতে পারে সে এমন নির্জন শুনশান সময়ে খুন করে ফেলবে অনায়াসে। ইয়া খোদা, পালক এখনই মরতে চায় না। পালকের তো এখনো বিয়ে হয়নি। কাপা কাপা চোখে তাকিয়ে আছে মেঘের দিকে। মেঘ সোজা হয়ে দাঁড়ালো, দুহাত আবারও পকেটে গুজে বেশ গম্ভীর মুখ করে বলল, একটুখানি মাথা, এত চাপ নেওয়ার প্রয়োজন নেই। মনের ভেতরে ভুল ভুল রেসিপি সকালে বানিও, এখন চুপচাপ ঘুমাও, নয়তো। পালক সাথে সাথে বলল, না তো কি? না তো বস্তা পাশের ঘরেই আছে। মেঘের কথাটা শুনে ধক করে গায়ে চাদর টেনে শুয়ে পড়ল পালক। চোখ টিপে বুজে আছে আর মনে মনে দোয়া করছে কোনোভাবে আজ বেঁচে যাক, কাল কিছুতেই থাকবে না। আস্তে করে মাথাটা বের করে দেখে এখনো দাঁড়িয়ে শকুন চোখ দুটো ওর দিকেই তাকিয়ে আছে। ধপ করে চাদরটা আবারও টেনে নিল। লাইট বন্ধ করার শব্দ কানে আসলো। যা খুশি হোক, পালক কিছুতেই তাকাবে না, কিছুতেই না। সকালের রোদ চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে এলো। সকালের নরম রোদের ছড়াছড়ি সারা মুখ জুড়ে। ধীরে ধীরে চোখ খুলে তাকাতেই চোখে পড়ে সুবিশাল আকাশের বিস্মিত সফেদ পেঁচা তুলোর মতো মেঘদের পাশাপাশি পাখিদের উড়াউড়ির খেলা। গ্রীষ্মের শেষের দিকে মিষ্টি হাওয়া মাখতে খারাপ লাগছে না। আপু, উঠেছিস মা? নীলাশার ডাকে শোয়া থেকে উঠে বসলো। পালকের পাশে এসে বসে বলল, রাতে কোনো অসুবিধা হয়নি তো? ঘুম হয়েছে ভালো? নীলাশার কথায় রাতের কথা মনে পড়ে গেল পালকের। ঘুম কি করে হবে? ঘরের মধ্যে আস্ত গুন্ডা রেখেছে। রাত বিকেলে এসে পালকের ঠ্যাং ভেঙে দেওয়ার হুমকি দিয়ে যায়। বস্তা যে পাশের ঘরেই আছে তা মনে করিয়ে দেয়। তাহলে ঘুম কি করে হবে? এতগুলো কথা মনের মধ্যে রেখে মুখে হালকা হেসে উত্তর দিল,